অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমি এরকম পরিবেশে কোনো বক্তৃতা দেই নাই, বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে, কিন্তু এরকম পরিবেশে যে সব টুকরো লাইটের বসে রয়েছে বিরাট ইয়েতে এরকম মানে পরিবেশে আমি কখনো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা যেহেতু আমাদের নিজেদের ঘরোয়া ব্যাপার মনে হয়, ওই জন্য আমি মোটামুটি ফ্রিভাবেই অল্প কিছু বলে আমার বক্তব্য শেষ করি। 1960 সনে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন আমি ডাক্তারিতে চান্স পেলাম এবং ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম। আমার পড়ার ইচ্ছা আসলে ডাক্তারি। আমি তখন বাসায় আবার সবাই পছন্দ করছেন, বলতে হলে হুজুর কাছে জিজ্ঞেস করো ইসাকুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে আমি বাংলা বাজার গেলাম, আমার বক্তব্য ছিলেন আবার রাজা খলিফা, উনি আমার নিয়ে গেলেন। পাস করছে কিন্তু আসলে পড়তে চায় এইটা। হুজুর বললেন যে ইঞ্জিনিয়ারিং খারাপ কি? আমি বললাম খারাপ না, বলেন না ওইটাই করে। আমি ওইটাই বললাম। 60% আমি পাস করলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, তখন আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। তখন আমি চাকরি পাইলাম সৌদি আরব এবং বেশ অনেক টাকা। পরে আমি আবার আমার যে ওই কী বলে পরিবেশক ছিলেন আমার গোলাপাই, উনি বলে যেন হুজুরের কথা যদি দিতে হয়, আমি আপনি হুজুর যদি না করেন ওই জন্য আপনি একাদশ নিয়ে আসেন। খুব বেশি তখন নতুন নতুন এটা যে একটু আদবের খারাপ হয়, অবশ্যই চিন্তা করে যেত না, বললাম তোমার যেই করে। তো আমি গেলাম, তাই বললাম হুজুর আমি তো সৌদি একটা চাকরি পেয়েছি। হুজুর খুব রগর করতেন, বললেন কত টাকা পাবেন? আমি হুজুর এত টাকা পাবো, বিয়ে হইলে এটা পাবো, 3 বছর গেলে এটা পাবো। হুজুর বলেন যে অনেক টাকা কিছু করেন না। পরে ফট করে বলেন ইয়েতে যাবেন, ওই সৌদি আরবে যাবেন, ইমান রাখতে পারবেন? কেন ইমান সৌদি আরবে না থাকবে তো কোথায় থাকবে? তাই আমি বললাম যে হুজুর দোয়া করে পার। দেখলাম যে তখনকার মধ্যে আমার বয়সটা ছিল, তাতে মোটামুটি খারাপ কথা করি নাই যে হ্যাঁ হুজুর দোয়া করে পার। তো হুজুর দেখছেন যে না আমার যাওয়ার ইচ্ছাটাই প্রবল। তখন হুজুর আমি একটু মাথা নিচু করে বসে রয়েছি, হঠাৎ হুজুর দেখে তাকার হুজুর বলেন যে আমার মাথায় হাত দিয়ে বলেন যে না যাওয়া করবেন। এই কিন্তু আমি তখন গেলাম বাসায় যে বললেন যে হুজুর তো আমায় না করছেন, তো তার তো ঠিকই আছে, আর কি করলাম। যাই হোক, তারপরে যখন হুজুর তখন জেলখানায় 73 কথা, তখন আমি পিএইচডি করার জন্য আমি আমেরিকা যাবো। তখন হুজুরের পারমিশন কেমনে নেই, হুজুর জেলখানায়। আর তখন তো যাওয়াও খুব বিপজ্জনক, কে কাকে ঘরে কি না পারে এইসব। আমি বললাম যে আমার ওয়াইফ সবাই না যাওয়া যাবে না, তুমি আবার কোন বিপদে করো। আমি বিপদ হইলেও আমার ঠিক করবো, হুজুর কিছু না বেড়ে যাবো। তারপরে আমি একাই, আমি তো বরিশালকে তো কাউকে চিনি না, কিছু হয়ে যায়। এবং হুজুর কেবলা ইয়েতে হয় কি বলে জেলখানায়। আমার কোনো লোক জানার সময় কিন্তু আমার শেষ মনে করলাম যে অ্যাটলিস্ট আল্লাহ জানবেন যে আমি হুজুর সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করতে পারেন। আমি ওই জেলখানা আশেপাশে কিছু ঘুরবো চলে আসবো, জাস্ট এইভাবেই গেছি। যাই আমি লঞ্চে একটা কেবিন 2টা সিট, আমি এক সিটে আসে। কিছুক্ষণ পরে একটু আমার যে 10-12 বছর বড় একজন ভদ্রলোক উনি আসে। পরে আমি জানছিলাম যে উনি আদম আলী মিলের নাম এবং উনি কন্ট্রাক্টর ছিলেন। তো উনি আবার মোটোভেট, উনি একটা দিন আমি কিছুক্ষণ পরে আমার জিজ্ঞাসা করেন আপনি কী করেন? আমি বললাম আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তখন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরি দেখে এইসব দেখে আমি তো একটু ভালো লাগছে। তো বললাম যাচ্ছেন কোথায়? আমি বললাম যে আমি শশীনা হুজুর সঙ্গে দেখা করলাম। একদিন চমকে উঠছে, ও শশীনা হুজুর জেলখানায় না? আমি যে আপনি দেখা করবেন। তা আমি বললাম যে আমার ইচ্ছা অন্যরকম, আমি চেষ্টা করবো যে
কাউকে যদি বলতে পারি আমি জেলখানার আশেপাশে ঘুরবো, আমার মনের মধ্যে একটাই থাকবে না আমি গেছিলাম, দেখা করতে পারি নাই, কিন্তু আমি যে গেছিলাম এটা আমার লেখা থাকতে হবে। পরে যে কতক্ষণ পরে পরে ওই ভদ্রলোক আদম আলী সাহেব নাম, উনি নিজেই বলেন না এটা তো সম্ভবই না। আমাকে বলতেছে শুয়ে এসে বলতেছে এটা তো সম্ভবই না, এটা কি সম্ভব? ঠিক আছে, উনিও ঘুমাই করছে, আমিও ঘুমাই করছি। বরিশাল আসলে আমি ওইটা ওই বিকালের কিনে ফেলছি, টিকিট কিনে ফেলছি। তার দেখো দেখি আমি টিকিট কিনে আসার পর আদম আলী সাহেব দাঁড়াইছেন আমার জন্য। আপনাদের কাছে অসুবিধা লাগতেছে কিনা? এই পরে আদম আলী সাহেব আমি বলে এখন কোথায় যাবেন আপনি? কোন গেছিলেন কোথায়? আপনি টিকিট কাটতে? আমি তো বিকালে চলে যাবো। বলে এখন কোথায় উঠবেন? আমি দেখি কোথায় উঠি। আমি মনে করছি একটা মসজিদে থেকে একটা ঘোরাফেরা করবো, তারপরে যাওয়া হবে। উনি বলেন এক কাজ করে আমার বাসে আসে। আমি যাবো বাসে, আবার দেখলাম না যাওয়া খুব জোর করতেছে, আমি যাই। যাইয়া দুজনের লাগেজ রেখে চল মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ার পরে ওনার সঙ্গে আমি যাই দেখি দেখা যাচ্ছে যে এটা আমার জমি, এটা অমুক, এটা উনি বোধহয় স্টিকার ঠিকাদার বা কিছু ছিলেন, কিন্তু উনি বলতেছেন আপনি দেখা করবেন কেন? এটা তো সম্ভবই না। তা আমি দেখি আমার চিন্তাটা ওনার মনে মধ্যে ঢুকে হচ্ছে যে কীভাবে আমাকে ঢুকানো কী করা হয়। চলুন তো একটু পুলিশ অফিসার কাছে যাই। ওখানে আমার মনে করলে জানেন ওনার খবর তো একটু প্রভাব আছে বলে মনে হয়। যাই দেখেছে ওখানে দোতলা বাড়ি, তো উনি বলছে যে আদম আলী আসছে, আদম আলী সাহেব আসে, আপনি ওই ওনাকে কাজতে বলেন। তখন দোতলার থেকে ওনার মেয়ে বলে যে না উনি ইয়েতে গেছেন, উনি ওই গ্রামে কি অন্য কোনো তদন্তে গেছেন। তখন বললেন তাহলে কেমন হয়, চলে আসতেছি। পরে বলে যে চলেন তো, দুইটা ছোকরা আছে, আওয়ামী লীগের দুইটা ছোকরা আছে, তার কিছু পাওয়া যায় কিনা। তো তখন তো তাদেরই বেশি। তাই বললাম ভাই এটার বিপদ হয়, তাহলে বিপদ হবে না। খুদাই কীভাবে করে, যদি খুদাই করতে চায় না কীভাবে করতে পারে। আমাকে নিয়ে গেলেন এখানে, দেখে যে একদম বাচ্চা ছেলে, এই 14-15 বছরের বেশি হবে না। আদম আলী সাহেব যে আদম আলী সাহেব আপনি বল ভাই উনি ইউনিভার্সিটির প্রফেসর, আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তা ওনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি আর প্রফেসর কি বল, উনি প্রফেসর, উনি ওই শশীনা হুজুর সঙ্গে একটু দেখা করতে চান, উনি বিদেশে যাবেন। বললাম কোনো অসুবিধা নেই, বসেন। তো আমিও বসছি, উনিও বসছি। উনি ফোন করছে, ওই লোক ফোন করছে ওই জেলখানায়, বলে হ্যাঁ শশীনা হুজুর সঙ্গে একদম দেখা করতে যাবেন, তা আপনারা কী করবেন? তখন আমার হিসাব করলেন না হুজুরের সঙ্গে আমারও দেখা হয় না, আমিও যাবো। তখন উনি আবার বললেন না তুই যাও যাবে। ঠিক আছে হয়ে গেছে। মানে এটা কীভাবে হয় এটা বলা কেন অসম্ভব। তারপরে আমরা যাই নামাজ কইরা নাস্তা কইরা কবির মধ্যে গেলাম। আমি যেসব আছে নিয়ে আসলাম, নিয়ে গেলাম। তো আদম আলী সাহেব আমাকে বলে আপনি এত জিনিস আনছেন যে আমার তো কিছু নিতে হয়। আমি হ্যাঁ। তো নিয়ে আমি জেলখানার কাছে গেছি, তখন কিছু লোক এসে বলেছে শশীনা হুজুরের সঙ্গে কে দেখা করতে আসতেছে, বলে ওই বেরিয়ে বেসছে পরে আমাদের নিয়ে বলে আপনি বসেন, হুজুরের খবর আছে। পরে আমি তাকাই থেকে যে হুজুর দোতলায় ছিলেন আর কি, যে বলে যে এই দিকটা হুজুর আসবেন। আমি তাকাই দিয়েছি হুজুর আসতেছে, হুজুর আইসা আমার বলতে আপনি হুজুর আমার একদম জড়াই ধরছেন একবারে। আপনি কেমনি আসলেন? আমি বলে হুজুর এরকম আদম আলী সাহেবের আবার হুজুর চিন্তা করলে আদম আলী বলে হুজুর একটা তাজ্জবের ব্যাপার, উনি কিছুই চিনেন না, এখানকার কিছুই জানেন না, আপনার সঙ্গে দেখা করতে আসছে। তো হুজুর বলেন যে হইল তো আসতে পারবেন কি মানুষে বলে হুজুর একটা চেয়ার নেই, একটা দূরে পেলে এখানে আসেন। আমাকে বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তা বললাম হুজুর আমার তো ওই ইয়েতে ওই আমেরিকা যাওয়ার স্কলারশিপ পাইছি, এবং কিছুদিন আগে কিন্তু আমি সৌদি আরবে যেতে চাইছিলাম, বুঝছেন হুজুর দিয়ে থাকবে। তো আমরা না সৌদি আরবে যাবেন ইমান থাকবে, ইমান রাখতে পারবেন, সৌদি আরবে একটা একজন নিয়ে গেলে। তা আমি বললাম হুজুরের দোয়া থাকলে পারবো। তো হুজুর বলছিলাম না যাওয়ার দরকার নেই, কিন্তু এখানে আমি যাচ্ছি কোথায় আমেরিকাতে, আমাকে হুজুর বলেন অবশ্যই যাবেন, এটা আপনার জন্য খুব দরকার। আমি তখন হুজুরে বললাম কী আনছেন, হুজুর খুব রগর করতে পারতেন কি, তখন বলে সবাই জেলার সব দাঁড়ায় গেছে, ওখানে যে একটা জেলখানা কিছুই বোঝা যায়।
হুজুরে এই সম্মান করতেছে, এটা করছে, হুজুর কিছু অর্ডার দিয়ে গোল পেরে যাচ্ছে। তারপর তুই কী আছেন? আমি শুধু এই আছি। এদিকে ফলে সবাই দিলে তখন উনি আবার পরিচয় করে দিলেন যে উনি এই হুজুর আবার পরিচয় করতেন, একটু বেশি বেশি করে করতেন, বুঝছেন না? তো এখন তারপর হুজুর আমি যে চাচ্ছি বলে হ্যাঁ কোনো অসুবিধা হবে না, আপনি যান। তারপরে চলে আসলাম। আমার ভয় করে কেমন হইলো, আমি যদি কেমন যে তা জানি না, কিন্তু এই ব্যাপার হয়েছে কিন্তু এটা। যাই হোক, আমি যখন আবার আমেরিকাতে গেলাম, যাওয়ার পরে আমি হুজুর বলছেন যে আপনি আমার কাছে চিঠি দেবেন, কিন্তু আপনি সবসময় আমাকে চিঠি লিখবেন, যদি আমার উত্তর নাও পান আপনি চিঠি দেবেন। তা আমি যে লিখছি হুজুর আমাকে হুজুর আবার আমার কাছে চিঠি দেবেন, ছোটো ছোটো এই 12-13টা চিঠি আমার কাছে এখনও আছে, রেখে দিয়েছি যে এটা থাকুক, এটা আমার জন্য একটা সঞ্চয়, বুঝছেন না? এটা আমি মনে করি আর কি, যে হুজুরে দেওয়া। হুজুর লিখছে যে এক জায়গায় লিখছে যে আপনি চিন্তা করবেন না, আপনি অবশ্যই কামিয়াবি হইয়া দেশে ফিরে দেন। সাধারণত আমি ওখানে যে মাস্টার্স করছি, 2টা মাস্টার্স করছি, একটা আর পিএইচডি তো আছে, এটা 4.5 বছর 5 বছর কেউ করতে পারবে না। আমার 3 বছর একটু কম লাগছে এই সব করা সত্ত্বেও। এটা আমার কোনো ক্রেডিট নেই, হুজুরের ক্রেডিট, এটা আমি অবশ্যই বুঝতে পারি, দোয়া ছাড়া কেউ হইতেই পারে না এটা। আমি যখন চলে আসবো হুজুর কিন্তু এই এখন তারপরে যখন এখানে ওই 79 সালে 79 সালে সোশ্যাল মাহফিল হইল, এটা মাহফিল মানে ওই স্পেশাল মাহফিল করছে। তখন হুজুর আমার বলতেন কাজ করবেন, আমি যে 6-7 দিন যে যা কাটিয়ে করবো, আপনি আমরা আসতেছে লিখে আবার মানে একটা প্রবন্ধ করবেন। তারপর সবসময় হুজুর কাছে থাকতাম, হুজুর কী বলেন, তো বলে আমি বললাম যে হুজুর দিচ্ছি করলেন ঠিকঠাক করে ওইটা রাহুয়া বলে একটা পত্রিকা, রাহুয়া ওই কর্মতে ওই ফার্স্ট এটাই আমার মানে হুজুরের কথা আমি লিখছি এটা। তারপরে বলল হুজুর চলে গেলেন। এখন আমার কাছে খালি মনে হয় এই হুজুরের কথা হুজুর এই যে এখন কী করবেন, এটা কী হল কম থেকে একটু ফল কী হবে, আপনি আপনার মতো চলবেন, আমার কথা উনি খুব বন্ধুর মতন করে করেন যদি। যাই হোক, এখন এই হলো শস্যের সঙ্গে। তো উনি আমার একদিন বলেন হুজুর থাকতে, এই গল্প আমাদের বলেন যে আমি আপনাকে একটু আব্বার কাছে নিয়ে যান। কী করবেন মানে দাদা হুজুরের জীবনে লিখতে হবে। হুজুর কাছে নিয়ে গেলেন, বললেন যে হুজুর আব্বা আমি তোর একটু লিখতে চাই। আমাকে বললেন যে পারবেন, আমি তো হুজুরের কথা দোয়া থাকলে পাবো। ঠিক আছে, আপনি প্রথম করেন, প্রথম তবলিগ পত্রিকায় দিতে থাকেন লেখাগুলি। দেখেন 1 মাস পরে হুজুর ঢাকা এসে আমাকে ডাকছেন, কারণ আপনি তো লেখছেন ঠিক লেখেন নাই। তাই বললাম হুজুর এই জিনিসটা তো ওই পত্রিকা থেকে লিখছি, গল্প ওই পত্রিকা ঠিক লেখেন। যাই হোক হুজুর কবি, তারপর শেষ পর্যন্ত কবিটা বইল সেটাই। এখন আমি যখন আমার জীবনের দিকে তাকাই, আমার মনে হয় আমি পিএইচডি করছি, এটা করছি সেটা করছি, ওটা স্রেফ দুনিয়াদারি। কিন্তু আমার কাছে মনে হয় কি আছে, এই যে হুজুর বলছেন যে না আপনার মুখের সে যাওয়ার ওইখানে ইয়েতে যাওয়ার দরকার নাই, এখানে থাকেন। তারপরে যে হুজুরের বই লিখছি, আমি চিন্তা করে দেখি আমার কামিয়াবের মধ্যে এই কয়েকটা এসে আর কিছু নাই। ওই পিএইচডি করে আসছে কি আমি কী করছি ওরা খুব বেশি বড় কথা না। এবং আমি যেন এই জিনিসটা আমার জীবনে ধরে রাখতে পারি এবং আমার ছেলেমেয়েদের মধ্যে এটা কিছুটা প্রভাবিত হয় এই জিনিসগুলাই, এইটা বলে আপনাদের আছে আমি বক্তব্য শেষ